মধুপুর গ্রামে এক গরিব কৃষক পরিবার বাস করত। পরিবারে ছিল রাহুল, তার স্ত্রী নন্দিনী এবং তাদের একমাত্র ছেলে অমন। শোনো, দেখো, আমাদের ছেলে একদিন অনেক বড় অফিসার হবে। হ্যাঁ, আমাদের ছেলে তো খুবই বুদ্ধিমান। ও একদিন আমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। অমন একজন খুবই মেধাবী ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল কৃষি বিভাগে অফিসার হয়ে কৃষকদের সাহায্য করা। রাহুলের এক টুকরো ছোট জমি ছিল, যা তার জীবিকার একমাত্র উৎস ছিল। তাই রাহুল দিনরাত সেই জমিতে কঠোর পরিশ্রম করত। আয় কম হওয়ার কারণে রাহুল তার ছেলের ভর্তি একটি সরকারি বিদ্যালয়ে করিয়ে দেয়। রাহুলের জমির ওপর সেই গ্রামের জমিদারের কুনজর ছিল। রাহুল, দেখ, তোর জমিটা আমাকে দিয়ে দে। বদলে আমি তোকে মুখে যা চাইবি তাই দেব। তোর কাছে এত টাকা হবে যা তুই জীবনে কখনো দেখিসনি। জমিদার সাহেব, কোনো কৃষকই তার জমির লেনদেন করে না। আর আমার কাছে তো শুধু ওই একটাই জমি আছে। আমি যদি জমি আপনাকে দিয়ে দিই, তাহলে খাবো কি? আমার পরিবারের কি হবে? এই কথা শুনে জমিদার রেগে গিয়ে পা ঠুকে সেখান থেকে চলে যায়। এর আগেও বেশ কয়েকবার জমিদার রাহুলের কাছে জমিটা চেয়েছিল, কিন্তু এবার রাহুলের কথা জমিদারের আত্মসম্মানে আঘাত হানে। পরের দিন রাহুল তার ফসল বাজারে নিয়ে যাচ্ছিল। এই দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং জমিদারেরই চক্রান্ত ছিল। যাই হোক, ঘটনাস্থলে কিছু লোক পৌঁছে যায়। দেখুন, ওনার খুব গুরুতর আঘাত লেগেছে। অপারেশন না করলে কিছুও হতে পারে। তাই আপনারা তাড়াতাড়ি ৫০-৬০ হাজার টাকার ব্যবস্থা করুন, না হলে আমার কোনো দায়িত্ব থাকবে না। এই কথা শুনে মা ও ছেলে দুজনেই স্তম্ভিত হয়ে যায় এবং বাড়ি গিয়ে টাকার ব্যবস্থা করার চেষ্টা করতে থাকে। যখন কোনো উপায় খুঁজে পেল না, তখন তারা জমিদারের কাছে গেল। জমিদার সাহেব, আমার বাবা খুব অসুস্থ। আমার ৫০,০০০ টাকা দরকার। দয়া করে আমাকে টাকাটা দিন। তোর বাবা অসুস্থ, এটা তো ঠিক আছে, কিন্তু আমি তোকে এত বড় অঙ্কের টাকা কিভাবে দেব? এর বদলে তোকে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে, যেমন গয়না, ঘর বা তোর বাবার ওই জমি। কিন্তু তার টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে চুপ করে রইল। আমি আমার বাবার জমি আপনার কাছে বন্ধক রাখছি, কারণ বাবার কিছু হয়ে গেলে আমি ওই জমি দিয়ে কি করব? জমিদার তার ষড়যন্ত্রে সফল হল। রাহুল এবং তার পরিবার জমিদারের ফাঁদে ফেঁসে গেল। কিছুদিন পর রাহুলের অবস্থার উন্নতি হল এবং সে বাড়ি ফিরে এলো। ধীরে ধীরে ফসল বোনার সময় এসে গেল, কিন্তু রাহুল এমন অবস্থায় ছিল না যে সে জমিতে কাজ করতে পারে। তাই অমনই দিনরাত জমিতে কাজ করত। বেশি কাজ করার কারণে অমনের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মা, আর কিছুদিন পরেই আমাদের ফসল তৈরি হয়ে যাবে। আমরা সেটা বিক্রি করে জমিদারের অর্ধেক ঋণ শোধ করে দেব। যখন ফসল কাটার সময় হলো, তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো এবং ক্ষেত যেন ইন্দ্রদেবের রোষানলে পড়ল। সব ফসল ডুবে গেল। রাহুল, তোর ফসল তো নষ্ট হয়ে গেছে, আর তুই যে ধার নিয়েছিলিস তারও ১ বছর হয়ে গেছে। তাই এখন আমার টাকা ফেরত দে। আমি আর বেশি দিনের জন্য ধার রাখতে পারবো না। জমিদার সাহেব, আমাদের মতো গরিবদের উপর এত অত্যাচার করবেন না। আমার ফসল তো খেতেই পচে গেছে। আমার কাছে তো খাওয়ার জন্য শস্যও নেই। তাহলে আমি এত টাকা কোথা থেকে দেব? রাহুলের অনুনয় বিনয়ে জমিদারের ওপর কোনো প্রভাব পড়ল না এবং সে রাহুলকে মাত্র ১০ দিনের সময় দিল। জমিদারের হুমকি শুনে রাহুল আবার অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে ১০ দিনও কেটে গেল। জমিদার জোর করে রাহুলের জমি নিজের নামে করিয়ে নেয়। এই ঘটনায় রাহুল গভীর আঘাত পায় এবং সে মারা যায়। অমন এবং তার মা একদম একা হয়ে যায়। এত কিছুর পরেও অমন দিনরাত মজুরি করে টাকা জমায় এবং একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র খোলে।
অমনের স্বভাব খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। সে কৃষকদের ভালো বীজ, সার এবং ওষুধ সরবরাহ করতে শুরু করে। ভাইয়ারা, আপনারা আপনাদের ফসল শুধু বাজারে বিক্রি করুন, কারণ সেখানে তার সঠিক মূল্য পাওয়া যায়। আর ঋণ কেবল ব্যাংক থেকেই নিন, কারণ ব্যাংক কম সুদে ঋণ দেয় এবং কোনো ধোকাও দেয় না। ধীরে ধীরে লোকেরা তার ওপর বিশ্বাস করতে শুরু করে। তার সাথে অনেক লোক যুক্ত হয়। সে গ্রামে গ্রামে গিয়ে লোকেদের সচেতন করত এবং জমিদারের কাছে যাওয়া বন্ধ করে দিল, যার ফলে জমিদার একদম বেকার হয়ে গেল। অমনের কৃষিকেন্দ্র খুব ভালো চলতে লাগলো। তার আর্থিক অবস্থার উন্নতি হলো এবং মানুষের সেবা করার স্বপ্ন পূরণ হলো। এর সাথে সাথে জমিদারও তার দুষ্টু কাজের ফল পেয়ে গেল।